প্রিয় দর্শক, আমি সময় ইসলাম মেট্রোসাম টু দ্য পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আলোচনাটা শুরু করতে চাই এইভাবে। 26শে এপ্রিল বিএনপির কিন্তু সমাবেশ ছিল। প্রকৃতির তাপের চাপে বিএনপি তাদের কিন্তু সমাবেশ স্থগিত করেছে। আর তুমি যা করবে আমিও তাই করব, এই সিদ্ধান্তে অটল আছে আওয়ামী লীগ। এবং তারাও, অর্থাৎ বিএনপি যেহেতু তাদের কর্মসূচি স্থগিত করেছে, বাতিল করেছে, আওয়ামী লীগও তাদের পাল্টা কর্মসূচি বাতিল করেছে। এই দুই পক্ষেরই সিদ্ধান্তে বেঁচে গেছে কারা? বেঁচে গেছে সাধারণ জনগণ। একদিকে প্রকৃতির যে ধরনের খরা, তাপ, দাবদাহ ছড়াচ্ছে, সেখানে যদি দুই পক্ষ একই সঙ্গে যে কোনো সভা সমাবেশ করতো, তাহলে এই প্রকৃতির এই বিরূপ চরিত্রের মধ্যে রাজনৈতিক এই দুই পক্ষের যদি সমাবেশ হতো, তাহলে কি হতো সেটা একবার চিন্তা করেন তো। সুতরাং এই জন্য দুটো দলকে অবশ্যই সাধারণ জনগণ হয়তো ধন্যবাদ দিবে। কিন্তু কথা হচ্ছে, যেখানে বিএনপি সমাবেশ করবে সেখানে সরকারি দলও সমাবেশ করবে। এটা বহুদিন থেকেই তারা করছে। কিন্তু তারা বলছে, তারা যদি সমাবেশ করে মানুষের জনজীবনে কোন ধরনের প্রভাব বিস্তার করে, তারা যদি সন্ত্রাসী আক্রমণ করে, তারা যদি কোনো জনজীবনে হামলা করে, যেহেতু তারা বলছে সরকারিরা তাদের পুরনো অভ্যেস আছে, সেই জন্য তাদের চোখে চোখে রাখতে আমরাও পাল্টা কর্মসূচি দিই। কিন্তু পাল্টা কর্মসূচি দিক আর যাই করুক না কেন, বিএনপিকে এই চোখে চোখে রাখার দায়িত্ব তো আইনশৃঙ্খলা বাহিনীর। সেই দায়িত্বটা সরকারি দলকে কেন নিতে হবে, কিংবা বহুদিন ধরে তারা স্বপ্রণোদিত হয়ে এই দায়িত্বটা কেন নিচ্ছে? এই সকলই তো বিষয়। তো এইসব দেখে আমাদের মনে হচ্ছে রাজনীতি কি ঝিমোচ্ছে নাকি আগাচ্ছে? কারণ এদিকে আবার উপজেলা ভোটও শুরু হয়ে গেছে। সব মিলিয়ে আজকে আমাদের বিষয় রাজনীতির বিশ্রাম। আমাদের সঙ্গে আছেন এম এ মান্নান এমপি, সাবেক পরিকল্পনা মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ। সঙ্গে আছেন জয়নুল আবদিন ফারুক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ, বিএনপি। দুইজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুটা আপনাকে দিয়ে একটু করতে চাই মান্নান সাহেব, সেটা হচ্ছে আপনাদের সব কৌশল কি আপনারা ঠিক করেন ওনারা কি করছে সেটা দেখে? দীর্ঘদিন আপনাদেরকে এটা দেখে আমাদের মনে হচ্ছে ওনারা যা করে আপনারা তাই করেন, সেটা কি তাই? কোনো পরিকল্পিত না হলেও এটা বোধ হয়েই যায়। কেন? যেহেতু এই পরিবেশে দুটো বড় শক্তি, হ্যাঁ, এবং পলিটিক্স মানেই তো প্রতিযোগিতা, জনগণের মনোযোগ নেওয়া, জনগণের কাছে যাওয়া ইত্যাদি। সুতরাং এখানে কিছুটা ঘোষিত না হলেও আচারে আচরণে এটা বেরিয়ে আসবে। এবং শুধু আমাদের এখানে নয়, ইভেন কি যেগুলা উন্নত গণতান্ত্রিক দেশ, যেগুলা ধরুন আমাদের কাছাকাছি যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম, সেখানেও আমি লক্ষ্য করেছি অনেক সময়, আমি নিজে কোনো ঘোষিত নয়, কনজারভেটিভ পার্টি কোনো একটা বিষয় নিয়ে যখন কোনো কিছু আয়োজন করে, ডাইরেক্টলি না হলে আমাদের মতো ঘুরিয়ে পেঁচিয়ে তারা এটাকে মোকাবেলা করে। পাশাপাশি ভারতে তো এটা দৈনন্দিন হচ্ছে প্রতিদিন। তাহলে এই কাজটা যে আপনাদের রাজনীতিকে যে স্ট্র্যাটেজিটা পালন করছেন, আমরা 1 বছর ধরেই দেখছি ভোটের আগে, সেটা কি তাহলে আপনারা এই যে বিএনপি যা করে আপনারা তাই করেন, এটা কি আমেরিকাকে অনুসরণ করেই তা করছেন? মানে আমেরিকায় যে আপনি যে বললেন যে বিদেশেও এরকম করে, ওরা যা করে, যুক্তরাজ্যের কথা বলেছেন, যুক্তরাজ্যে যা করে বা ভারত যা করে ঘুরিয়ে পেঁচিয়ে আবার প্রতিপক্ষ। ওইটাও বলবো না আমরা, যেহেতু সংসদীয় রাজনীতি ভারতে আছে, সংসদীয় রাজনীতি যুক্তরাজ্যের শ্রেষ্ঠ উদাহরণ এই মুহূর্তে, বহুদলীয় গণতন্ত্র যেটাকে বলা হয় ওই ভাষায়। সেখানে এই মুহূর্তে প্রধান দুটি দল যে কোনো দেশেই থাকে। ভারতে যেমন ইন্ডিয়া একটা জোট আছে, আর একটা আছে বিজেপি, যুক্তরাজ্যে কনজারভেটিভ লেবার, আমাদের এখানে বাংলাদেশ আওয়ামী লীগ আবহমান কাল থেকে, বাংলাদেশ সৃষ্টির আগের থেকে প্রায় 80 বছরের কাছাকাছি, 70 বছরের কাছাকাছি। আর বিএনপি তো ধরুন গত 20-25 বছর বা 30 বছর আছে। এবং বাই অল মিনস এটা স্বীকার করতেই হবে, তাদের সঙ্গে আমি একমত না হলেও আমাদের জনগণের একটা বড় অংশের মনোযোগ তাদের উপরে আছে। সুতরাং আমাকে বাধ্য হয়ে এই পরিবেশে আমাদের কাজের মধ্যে মিল চলে, কারণ উভয় দলই তো গণতন্ত্রে বিশ্বাস করে বলে বিশ্বাস করি। এটা একটা ভালো, আপনার এই জায়গাটাতে আমি আপনাকে থামাচ্ছি। অর্থাৎ আপনি বললেন একটা ভীষণ পজিটিভ কথা, উভয় দল গণতন্ত্রে বিশ্বাস করে, বহুদলীয় গণতন্ত্র, অর্থাৎ বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, আপনি মনে করেন। কিন্তু আপনি যে দলটির প্রতিনিধিত্ব করেন, তারা যেটি মনে করে পাল্টা সমাবেশ দেয়, তারা বলে বিএনপি অগণতান্ত্রিক দল, রাজপথে হামলা করবে, অতর্কিত সন্ত্রাসী করবে, এই করবে, জ্বালাও পোড়াও করবে। জ্বালাও পোড়াও যদি সন্ত্রাসী হামলাই করে থাকে, তাহলে সেটাকে আপনি বলছেন ওনারা গণতান্ত্রিক, কিংবা আপনি যে দলটি করেন তারা কেন বলছে অগণতান্ত্রিক দল? এই সাংঘর্ষিক ব্যাপারটা কেন? প্রথমে একটা ডিসক্লেইমার দরকার, আমি কিন্তু প্রতিনিধিত্ব করছি না আমার দলের, আমি এমপি আছি দলে, আদর্শিকভাবে অবশ্যই ওই দলের একটা ইয়ে। আমি যে কথাটা বলতে চাচ্ছি আবার বলছি, আমার ধারণা এটা আমার দলের গ্যালারির ভাষা আর ঘরের ভাষায় বেশ কম হয়। মনের ভাষাটা কি গণতান্ত্রিক দল বিএনপি? আমি তো মনে প্রাণী মনে করি
অবয়ব দেখে ভিতরের খবরে অনেক কিছু আছে একমত নই, তো সার্বিকভাবে অবয়বটা গণতান্ত্রিক। তারা কিছু নির্বাচনে অংশ নিয়েছে, যদিও তাদের জন্মটা গণতান্ত্রিক পথে নয়, উত্থানটা বন্দুকের মাধ্যমে বা গায়ের জোরে চাপিয়ে দেওয়া, সেটাকেও যেহেতু 30 বছর যাবতে এখানে একটা বড় দল হিসাবে তারা পার্টিসিপেট করছে, কয়েকবার নির্বাচিত হয়ে যেভাবেই হোক। সুতরাং আমি বাস্তব কারণেই মনে করি এই মুহূর্তে প্রতিষ্ঠিত আওয়ামী লীগের পরই বিকল্প বা সেকেন্ড গণতান্ত্রিক দল হিসেবে তাকে বিবেচনা করতে হয়। উনি বলবেন, কিন্তু আমার আপনার কাছে ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপনি বলছেন বিএনপির জন্মটা অগণতান্ত্রিক, সেটা তো আপনি বলছেন, কিন্তু ওনারা বলছে আপনারা যে এই 20 বছর ধরে ক্ষমতায় আছেন, ক্ষমতায় টিকে যাওয়ার যে রাস্তাটা সেটা অগণতান্ত্রিক। নট এট অল। একমাত্র দৃশ্যমান জিনিস হল নির্বাচন। আপনি একমাত্র আপনি বলেন যে বৈধ নির্বাচন, খারাপ নির্বাচন বলতেই পারেন, দ্যাটস ডিফারেন্ট থিং। গ্রহণযোগ্য নির্বাচন, জনগণের কাছে গ্রহণযোগ্য, বিশ্ব পরিমণ্ডলে গ্রহণযোগ্য, কমনওয়েলথে গ্রহণযোগ্য, সব রাষ্ট্র আমাদের সঙ্গে যোগাযোগ করছে। সুতরাং আপনি এইসব কথা এলিগেশনস যে মানে সঠিক নির্বাচন হয়নি, এগুলো এলিগেশনস, এইগুলো মোকাবিলা করার পথ আমাদের সিস্টেমেই আছে। কিন্তু সেদিকে না গিয়ে আপনি চোরাগলির পথে খালি দোষ দিয়েই যাবেন, এটা তো হয় না, এটা প্রতিষ্ঠা পাবে না, এটা তো হয় না। এতক্ষণ আপনি শুনলেন জয়নাল আবেদিন ফারুক। আমার কথা হচ্ছে যে আমি কোনটা দিয়ে আপনাকে এবার শুরু করবো। 26 তারিখে আপনারা তো সমাবেশ স্থগিত করেছেন, কিন্তু কথা হচ্ছে যে কারণ আপনারা কারণ ব্যাখ্যা করেছেন, কেন করছেন না? পাল্টা সমাবেশ কেন আওয়ামী লীগ করছে? আপনাদেরকে ভয় পায় কেন? সাবেক পরিকল্পনা মন্ত্রী, অত্যন্ত বিজ্ঞ মানুষ, সাবেক ব্যুরোক্র্যাটস হচ্ছে। অবশ্যই স্যার। আর আমার অনেক মুরব্বীও বয়স, উনি বলেছে উনি আওয়ামী লীগ প্রতিনিধিত্ব করে না, কিন্তু কথাটা বলেছে প্রতিনিধির মতোই, যে আমরা বন্দুকের ভিতর থেকে বিএনপির জন্ম, অতএব তাদের কার্যকলাপটা ওই রকমের হচ্ছে। আমি মুরব্বীকেও এভাবে উত্তর দিতে চাই, যেহেতু আপনি প্রথম থেকে খুব আরাম আয়েশে আছেন, চাকরি জীবন থেকে শুরু করে মন্ত্রিত্ব, এখন এমপি, উনি সব দিক থেকে ফিটফাট। কারণ উনি রিটায়ার হওয়ার পরও আওয়ামী লীগের পর মন্ত্রী, মন্ত্রীর পর এমপি, এখনো উনি সুখে আছেন। কিন্তু সুখে না একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ওনার ভাষায় আমরা বন্দুকের নল দিয়া তৈরি হলেও আপনাদের ভাষায় আপনারা যে আওয়ামী লীগ প্রাচীনতম রাজনৈতিক দল নিজকে দাবি করেন, জনগণ মনে করে আপনারা যে কথাটা বলেন জনগণ সেই কথাটা স্বীকার করে না। কারণ জিয়াউর রহমানের জন্ম হয়েছে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করার জন্য। জিয়াউর রহমান যে দলটা সৃষ্টি করেছে সেই দলটা মানুষের অধিকারে বিশ্বাস করে, ভোটে বিশ্বাস করে, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। সেই কারণে আপনাদের ভাষায় যে কথা বলা হয় সে কথা জনগণ গ্রহণ করে না। সেই জন্য সময় ইসলাম মুরব্বীকে তো কথা বলতে খুব সাবধানে বলতে হবে। ওনারা গত 1 বছর ধরে আপনি বলেছেন যে বিএনপি কিছু করলে পরের দিন পাহারাদার কয় যে আমরা শান্তি সমাবেশ করব, পাহারা দেব। তা আমরা কি পাহারা তো দিবে প্রজাতন্ত্রের কর্মচারী, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী। যদি আমরা কোনো দোষ করি আমাদের পিটাবে, ধরে নেবে, মামলা দিবে। কিন্তু ওনা কেন পাহারাদার হচ্ছে? তাহলে আওয়ামী লীগ পাহারাদার হিসেবে পরিচিত, আওয়ামী লীগ লুকটেরা হিসেবে পরিচিত, আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী হিসেবে পরিচিত, আওয়ামী লীগ কারো অধিকার প্রয়োগ করার বিরোধিতা করে বিধায় তারা আমাদের সমাবেশের পর পাল্টা সমাবেশ ডাকে। এটা হলো আমার যুক্তি। এখন প্রশ্ন হলো, আল্লাহ বাঁচাইছে যে 11 বছর আগে রানা প্লাজা ধসের সময় আওয়ামী লীগের এক নেতা বলেছিল যে এটার মধ্যে বিএনপির ষড়যন্ত্র আছে, ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আল্লাহ বাঁচালো যে গত কয়েকদিন যে বাংলাদেশে যে তাপ প্রবাহ চলছে, জনগণের যে দুর্দশা, মানুষের যে দুর্দশা, আল্লাহ বাঁচিয়ে রেখেছে। যেটা বলে না, এই তাপটাও মনে হয় বিএনপি সৃষ্টি করে দিয়েছে। আপনাদের এত ক্ষমতা, সব নিয়ন্ত্রণ করতে পারেন তাদের ভাষায়। তো সেই জন্য আল্লাহ বাঁচাইছে, এই কথাটা কেউ বলে না। কারণ অনেক মন্ত্রী মিনিস্টার আছে তুচ্ছ তাচ্ছল্য করে কথা বলে। অবশ্যই আমাদের সাবেক মন্ত্রী তুচ্ছ, অনেকদিন ওনার সাথে টক শো করেছি, তুচ্ছ তাচ্ছল্য করে উনি কথা বলার মানুষও না। কিন্তু আওয়ামী লীগের প্রতিনিধিত্ব না করলেও আমার দুঃখ লাগছে, মুরব্বী মানুষ 80-র উপরে বয়স, আরেকবার এমপি হবে আল্লাহ বাঁচা রাখলে, যদি হয় তবে আরেকবার এমপি হওয়ার সৌভাগ্য। কারণ নিরপেক্ষ ভোট হলে ওনারা একজন এমপি হবে না, একজন হবে না। এই কারণে হবে না যে বাংলাদেশে নির্বাচন
পদ্ধতিকে সম্পূর্ণভাবে ভণ্ডুল করে দিয়েছে আওয়ামী লীগ। যে আওয়ামী লীগের প্রতি আমাদের ভালোবাসা অগাধ, মানুষ বিশ্বাস করতো আওয়ামী লীগের দ্বারাই তারা 6 দফা দিয়েছে, তারা স্বাধীনতার সপক্ষের লোক দাবিদার, কিন্তু বাংলাদেশে স্বাধীন হওয়ার পর 22 পরিবারের বিরুদ্ধে তাদের নেতা যে বক্তব্য রাখতেন, যে 22 পরিবারের শাসন শোষণ আর সহ্য হচ্ছে না, তাই সেদিন এর মাধ্যমে নির্বাচন করে নৌকা মার্কায় মেজরিটি সিট পেয়েও ক্ষমতা আনতে পারলেন না। পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করেছিলেন। সেই দল কি করে বাংলাদেশের স্বাধীনতার এই 50 বছরের মধ্যেও আপনাদের জনপ্রিয়তা এত হ্রাস পাচ্ছে? এই কারণে যে আপনারা গণতন্ত্র বিশ্বাস করেন না, আপনারা জনগণের ডাইরেক্ট ভোটকে বিশ্বাস করেন না, আপনারা লুটের বিশ্বাস করেন, আপনারা দিনের ভোট রাতে বিশ্বাস করেন। 2014 সালে ভোটবিহীন 154 জন এমপি কিভাবে নির্বাচিত, এটাই বিশ্বাস করেন। ওনারা গণতন্ত্রে বিশ্বাস করে না, আপনারা যদি বিশ্বাস করেন লাগাতার ভোট বর্জন করছেন কেন? হ্যাঁ, কথাই তো সেখানেই। আমি জানি না উনি খুবই আমার চেয়ে বুদ্ধিমান মান, আমি তর্কে যুক্তিতে ওনার সাথে পারবো কিনা জানি না। তবে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এইটুকু বলতে পারি, ভোট বর্জনটা ওনারাই আমাদেরকে বাধ্য করছে। সেটা কি আপনাদের জন্য ভালো হচ্ছে? কারণ 176 দিন হরতাল করছিল তত্ত্বাবধায়ক সরকারের জন্য, লগি বৈঠা দিয়ে মানুষ মেরেছিল তত্ত্বাবধায়ক সরকারের জন্য, তারা বাংলাদেশে গাড়িতে আগুন দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের জন্য, খালেদা জিয়াকে বাধ্য করছিল তারা আন্দোলন সংগ্রাম করে অস্থিতিশীল দেশ অস্থিতিশীল করে তারা এই দাবি আদায় করার পরও সেদিন বলেছিল যে বাংলাদেশে সারা জীবনের জন্য তত্ত্বাবধায়ক সরকার থাকবে। কিন্তু দুঃখ আপা যে আমরা কেন বর্জন করছি। দেখুন, আপনার মধ্যে একজন সিনিয়র সাংবাদিক, আপনাকে আমি অনেক দিন থেকে চিনি, কিন্তু একটু দেখুন, নিজে পর্যালোচনা করে দেখেন, এটা আমার কথা না, একটা নিরীহ জনগণের কাছে জিজ্ঞাসা করেন আওয়ামী লীগ যে গত 15 বছর ক্ষমতা আছে, 111-এর পর থেকে, 111-ও তাদের আনা প্ল্যান, প্রি প্ল্যান, এইসব এই কথা বলে তো কোনো লাভ নাই। 111-এ আমাদের কাছে তো অনেক ডিজিডিএফআই, এনএসআই যারা গোয়েন্দা সংস্থা এসে বলেছিল যে আসুন আমরা যা কাজ করি আমাদের বৈধতা দিবেন। আমরা তো জানি আমাদের নেত্রী আপসীন, স্টেট বলেছে আমি যদি নির্বাচিত হই প্রত্যেকের বিচার হবে, তো ক্ষমতা আমাদের আনতে দিবে নাকি? ক্ষমতা তো ওনারাই নিয়ে গেল। সেখানে আমি মনে করি যে আমাদের ভোট বর্জনের পেছনে যুক্তি হলো একটা, আমার ভোট আমি দিব, সে ব্যবস্থাটা যদি আওয়ামী লীগ হাসিনা আপা ক্ষমতায় থাকেও যদি আমার ভোট আমি দেওয়ার সুযোগ করে দেয়, আমার বিরুদ্ধে কোনো কারণ নেই, আমি নির্বাচনে যাব, কিন্তু এমন নির্বাচনে যাব না যে নির্বাচনে আমি ভোট কেন্দ্রে যেতে পারব না, এই জন্য ভোট বর্জন। আচ্ছা, কিন্তু সেটা আপনি ব্যাখ্যা দিলেন যে আপনারা গণতান্ত্রিক দল, কিন্তু কেন ভোট ব্যবস্থায় লাগাতার আপনারা ভোট বর্জন করছেন। কিন্তু কথা হচ্ছে, আবার অনেকেই বলছে, আপনি নিজেও জানেন যে বিএনপি কি শুধু নেতাবান্ধব দল? বিএনপি কি কর্মী নেই, জনগণ নেই? তাদের কি জনগণের কাছে কোনো কমিটমেন্ট নেই? তারা কবে আসবে, কবে দাঁড়াবে? গণতান্ত্রিক দল হলে শুধু কি ভোট বর্জন এবং নো ভোট ক্যাম্পেইনের মধ্য দিয়ে একটা দল তাদের সাংগঠনিক সক্ষমতা এবং জনগণকে ধরে রাখতে পারে কিনা, এবং কর্মীদের দিনকে দিন হতাশ হয়ে পড়ছে কিনা, সেই জায়গাটি আপনারা বলছেন এ সরকার আর অল্প কদিন, ওটা হয়তো আপনাদের রাজনৈতিক ভাষা যে অল্প কদিন, কিন্তু এই অল্প কদিনের ভাষাটা দিয়েও কি আপনাদের কর্মী এবং জনগণকে ধরে রাখতে পারছেন কিনা, জনগণের থেকে আপনারা কতটা দূরে সরে গেছেন? এবং আপনি হয়তো বলবেন 28 তারিখে ক্র্যাকডাউন, 28 তারিখে ক্র্যাকডাউনের জন্য আপনারা বলবেন সরকারের এটা মাস্টার প্ল্যান ছিল, কিন্তু পক্ষান্তরে আবার সরকার পক্ষ কিন্তু বলছে 28 তারিখে আপনারা সরকারকে উৎখাত করবার জন্য যে একদম কোমরে কাপড় বেঁধে আসলেন, কিন্তু সেখানে আপনারা ব্যর্থ হলেন এবং আপনাদেরই পদত্যাগ করা উচিত ছিল, আপনারা ব্যর্থ 28 তারিখ। দেখুন, আপনি তো আগেই বলেছি অনেক সিনিয়র সাংবাদিক, আপনি যেভাবে 4 মিনিট 21 সেকেন্ড কথা বলছেন, আমাদেরকে বোঝাবার চেষ্টা করছেন যে গণতান্ত্রিক দল হলে নির্বাচনে অংশগ্রহণ করেন না কেন। আর নির্বাচন তো জনগণে আমাদেরকে বলছে ভোটে যাইও না, কারণ তার প্রমাণ 7 জানুয়ারি নির্বাচন, তার প্রমাণ 18 সালের নির্বাচন, তার প্রমাণ 14 সালের নির্বাচন। অতএব জনগণের পক্ষের লোকই তো আমরা নির্বাচনে যাচ্ছি। তাহলে কোন জনগণ সরকারকে ক্ষমতায় আনলো? জনগণ না, প্রজাতন্ত্রের কিছু কর্মচারী, সব না, কর্মকর্তা, কিছু পুলিশ, এইসব প্ল্যান করে ক্ষমতা নিয়ে আসছে। একটা বার দেখেন না, যদি মান্নান ভাইদের জনপ্রিয়তা থাকে, একটা বার নির্বাচনটা দিয়ে দেখ না, ওনারা তো একটা বলে,
একটাবার আপনারাও ভোটে এসে দেখান না যে আপনাদের জনপ্রিয়তা কত। জি না, আমরা ভোটে যাই প্রশান্ত সাগরের মতো বড় দল 8টা সিট পাবো, 20টা সিট পাবো, দখল করে নিয়ে যাব, আমরা আর ওদের মুড়ি কলা খেতে তাহলে রাজি কোন না। নিশ্চয়তা চান আপনারা? আমরা নিশ্চয়তা একটা, ওই যে সব যুদ্ধে সামনের দিকে এগিয়ে না, মাঝে মাঝে পিছিয়ে যায়। কতদিন পিছাবেন? যেদিন আমার ভোট আমি দিতে পারবো সেদিনে। সেদিন কবে আসবে? আসবে একদিন না। পৃথিবীর ইতিহাসে কথা বলে স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকতে পারে না। হোসেন মোহাম্মদ এরশাদও বলেছিল জীবনে আমাকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না। ওনারা স্বৈরাচারী। আমি স্বৈরাচার এরশাদের চেয়েও কঠিন স্বৈরাচার বর্তমান সরকার আরো স্বৈরাচার। এত কথা যে বলছেন ধরে নিয়ে যাবে না? কারে আমাকে? স্বৈরাচার আর ধরবো কথা, 80টা মামলা তেমনি আছে। তাহলে আর কত? তাহলে এখন ওনার বয়স 80, আমার বয়স 74। হ্যাঁ, তো বয়স বিবেচনায় যদি সরকার আপনাকে উদারতা দেখায় তাহলে কি সেই সরকার স্বৈরাচার হয়? উদারতা সরকারের কিছু, সরকার কি আমাকে 28 তারিখের পর মামলা থেকে বাদ দিয়েছে? বাদ তো দেয় নাই। আমাকে তো মামলা দিছে, মামলার ভয় করে কোনো লাভ নাই। জেল খাটতে খাটতে ওনাদের আমলে বহুবার জেল খাটছি, অতএব ভয়, সত্য কথা বলে যাবো। আমি ওনাকে অনেকখানি ফ্লোর দিয়েছি, কারণ ওনার কথা মানে হয় কি ওনাদের জায়গা থেকে, ওনারাই তো আপনাদের আয়না, ওনারা যা বলবেন তার রিফ্লেকশন আপনাদের মধ্যে পড়বে। কিন্তু উপজেলা ভোট সামনে আছে, আপনারা কোন অবস্থায় কিভাবে এসেছেন সেই জায়গাটা উনি পরিষ্কার করেছেন। জনগণের কোনো সম্পৃক্ততা নাই, এটি প্রতিদিন আপনারা শুনছেন এবং বলছেন। আবার কথা, আপনি যে অঞ্চলের সংসদ সদস্য, সেই অঞ্চলে তো উপজেলা ভোট হচ্ছে। ভোট বয়কট, ভোট বর্জন কেন করেছে জয়নুল আবেদিন সাহেব ব্যাখ্যা দিয়েছেন। আপনার জেলায় বিএনপির কেউ কি ভোট করছে উপজেলা ভোট? ধন্যবাদ। প্রথমে আপনি শেষ প্রশ্নের জবাবটা আগে 30 সেকেন্ডে দিয়ে দিই। আমি গত রাতে মাত্র আমার এলাকা থেকে এসেছি, সুনামগঞ্জ। আমি তো আর কোনো গবেষণা করিনি, জিজ্ঞেস করিনি, কিন্তু মুখে মুখে এটা বিশ্বাস করি আমরা, যেহেতু জনগণের মধ্যে বাস করি। একটা সার্কেল আছে আমার 11 উপজেলা, অন্তত পক্ষে 8টিতে উনাদের দলের লোকেরা দৌড়াচ্ছে নির্বাচন করার জন্য, ক্যাম্পেইন করছে, সাবমিট করেছে প্রথম ধাপে। আমার জানা মতে, আমি কোনো ইন্ডিভিজুয়ালি বলতে পারবো না এটাকে। এছাড়া পেপার টেপারে যা পড়ি, অন্যান্য জেলায়ও উনাদের অনেকেই এটার পিছিয়ে দৌড়াচ্ছে না। আমি মনে করি ভালো একটা দিক। ওকে, নাম্বার 2, যেটা আপনি আগে একটা জবাব দিয়েছেন, উনি আমাকে প্রথম বলছে আমি খুব সুন্দর জীবন কাটিয়েছি। এগেন 1 মিনিটে জবাব। আমার আমলার জীবন এবং আমার রাজনৈতিক জীবন, আমি জনাব ফারুক, আমি দুটোই অর্জন করেছি পরিশ্রমের মাধ্যমে। প্রথমটা আমলার জীবন, আমি মেধাভিত্তিক পরীক্ষা দিয়ে পাশ করে চড়াই উতরাই পার হয়ে অনেক দুর্ভোগ, আপনাদের হাতে দুর্ভোগ পেয়ে, আপনাদের সরকারের সময় আমার প্রমোশনে আটকে দিয়ে, এগুলো বলতে চাই না, ব্যক্তিগত ব্যাপার, জাস্ট বললাম উদাহরণ হিসাবে। আমি আমলা জীবন কাটিয়েছি। আমলা জীবনে আমি শীর্ষতম পর্যায়ে যেতে পারি নাই, সেখানে আপনাদেরও একটা অবদান ছিল। হ্যাঁ, আবার পার্সোনালি আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। দ্বিতীয় পর্যায়ে আমার যে রাজনৈতিক জীবন বললেন, আমি 4 বার নির্বাচিত হয়েছি। আমি মানুষের ভোটে নির্বাচিত হয়ে সগৌরবে, আস্থার সঙ্গে, পূর্ণ বিশ্বাসে আমি মহান সংসদে এসেছি, কাজ করছি। অন্য নির্বাচনগুলোর দায়িত্ব আমার নয়। তো নাগরিক হিসাবে আমি জানি আমার চারপাশে, আমার জেলায় যে কটা নির্বাচন হয়েছে, আপনাদের এইসব এলিগেশনস, এইসব চর্বিত চর্বণ রিপিটেড, টায়ার্ড হয়ে গেছি শুনতে শুনতে। কী জবাব দেবো? চর্বিত চর্বণের জবাব দেওয়া যায় না। কোথাও এই ধরনের দিনের ভোট, রাতের ভোট দিনে আপনার কোথাও এইসব এলিগেশন প্রমাণ করার পথে আপনারা যান নাই, বলেই যাচ্ছেন বারবার। আপনাদের কৌশলে ইউ হ্যাভ লস্ট, কৌশলগত কারণে আপনারা পরাজিত হয়েছেন। 4টা নির্বাচন, 9-এর নির্বাচন, 8 ধরুন, 14, 18, 2টা আপনারা কি অংশ নেন নাই? তাহলে হাউ ডু ইউ সে যে আমরা পার্মানেন্টলি বর্জন করেছি? আপনারা অন অফ সুইচ অন করেন, অফ করেন। আপনাদের কোনো নির্দিষ্ট কনসিস্টেন্ট স্থায়ী কোনো কৌশল আমরা দেখছি না। নাম্বার 1, আপনারা কৌশলের কাছে হেরেছেন। কৌশল শব্দটাকে আপনি ভালো মন্দ দুদিকে নিতে পারেন। রাজনীতি করলে কৌশল করতেই হবে, আপনারা কৌশলে হেরেছেন। আরও কিছু কথা বলতে, আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট কথা আপনি বলছেন, ইতিহাসের খাতে বলা দরকার। আপনি বলছেন আপনাদের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের সামরিক আইন প্রশাসক, প্রথম স্বৈরাচার যদি বলি আমি বলতে পারি, 2জন স্বৈরাচার বাংলাদেশ শাসন করেছেন, স্বৈরাচার 1, স্বৈরাচার 2। স্বৈরাচার 1 আপনাদের যিনি কর্তা ছিলেন, প্রধান ছিলেন, মুক্তিযুদ্ধে ছিলেন, অবশ্যই আমি স্বীকার করবো এটা, তিনি বহুদলীয় গণতন্ত্র আনয়ন করেন নাই। আপনার কথা মনে হচ্ছে তিনি রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, তিনি এটা বানিয়েছেন। বহুদলীয় গণতন্ত্র তার আগে, আমাদের আগে, অনেকের আগে
এই অঞ্চলে ছিল, সারা বিশ্বে ছিল নাম্বার ওয়ান। তিনি করেছিলেন যেটা, যে বহুদলীয় গণতন্ত্র তাদের মার্শালের মাধ্যমে আঘাত করা হয়েছিল মুশতাকের সঙ্গে ষড়যন্ত্র করে, সেইটাকে তিনি কিছুদিন কুক্ষিগত রেখে তার মতো করে একিয়ে বেঁকিয়ে বেঁকা করে তার মতো করে পুড়িয়ে টুড়িয়ে এইটাকে তিনি নিয়ে আসছেন। সেটাকে আপনি কোনো কৃতিত্ব নিতে পারেন না। তিনি কোনো রাজনৈতিক বিজ্ঞানীও নন, তিনি একজন প্রায়োগিক ব্যক্তি ছিলেন, কাজ করেছেন ভালো মন্দ, এই বিচার আমি যাচ্ছি না। ইজ গন, হি ওয়াজ হেড অফ স্টেট ফর সাম টাইম, হাউ হি বিকাম হেড অফ স্টেট এইটা বলার স্কোপ নাই, অতীত। আমি শেষ কথা বলবো আপনাকে জনাব ফারুক, রাজনীতিতে রেসপন্সিবিলিটি পরিবার প্রধানের যেমন আছে, একটা রাজনৈতিক দলেরও দেশের প্রতি জনগণের প্রতি একটা দায়িত্ববোধ আছে। ওনাদের কি নাই সেটা? নো। কিভাবে হলো? এই যে অন অফ একবার করেন, একবার করেন না, একবার বর্জন করেন, আবার করেন, একটা কথা। বর্জন করেন আবার করেন, ওনার তো আনুষ্ঠানিক সিদ্ধান্ত যে আমরা করব না, কেউ যদি দলছুট হয়ে করে সেটা তো দলীয় সিদ্ধান্ত না। আচ্ছা, বড় বড় নির্বাচন চট্টগ্রামে, কুমিল্লায়, সিলেটে, বড় শহর আমাদের, এটা তিনটে বড় শহর, সেখানে নির্বাচন করেন, জয়লাভও করেন, আবার আনন্দ মিছিলও করেন, শাসনও করেন, আবার অন্যখানে বেরিয়ে যান। আমি এজ এ সাধারণ পাবলিক উইথ স্মল আমি জনাব ফারুকের দলের মধ্যে কোনো স্থিতিশীল পরিবেশ দেখছি না, কোনো কৌশলগত কন্টিনিউয়াস কোনো লাইন দেখছি না। আমি কোনো বুঝতেই পারি না কীভাবে কী হয়। এবং এই যে এই যে আপনি সর্বশেষ বললেন উপজেলা নির্বাচন নিয়ে, উপজেলা নির্বাচন নিয়ে আমি দেখছি ওনাদের কথাবার্তা পেপারে দেখছি, এবং বিভিন্ন জায়গায় পেপারে কারা নির্বাচন করতে চায়। এই যে আগ্রহ টুয়ার্ড গণতন্ত্র মানুষের মধ্যে, এটাকে আপনি এখান থেকে চাপিয়ে দিবেন, ঢাকার থেকে বসে পারবেন আপনি করতে, এটা কিন্তু আপনারা চেষ্টা করছেন। তো এটা যেটা বলতে চাচ্ছি, হ্যাঁ, দায়িত্ববোধ। বঙ্গবন্ধুকে কি বঙ্গবন্ধু মার্শালকে মেনে নিয়ে, এলএফও মেনে নিয়ে, এলএফও লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার তার হাত পা বাঁধা ছিল, মেনে নিয়ে তিনি নির্বাচন করেননি, করে নিয়ে কি তিনি আদায় করেননি তার কথা? হি ইজ এ ফ্রিডম ফাইটার, উনি মুক্তিযুদ্ধ করেছে। বঙ্গবন্ধু সময় তার ধারণা আমার চেয়ে বেশি পরিষ্কার। বঙ্গবন্ধু করেন না, কার থেকে আদায় করবে? আপনাদের থেকে আদায় করবে। আদায় যখন করতে হয় তখন তো আমার দেওয়াল হয়ে দাঁড়ায় অপশক্তি। এই যে আপনারা কি অপশক্তি? তাদের যে কথা আদায় করতে চায় ভোটাধিকার, তার সো-কল্ড আছে, কিন্তু বলছে না। আদায় করার জন্য বঙ্গবন্ধু যেভাবে মোকাবিলা করেছে, তারা তো এটা করে, তারা বলছে নাও, তারা কি বলে আলটিমেটাম রাজনীতি করে, অমুক তারিখের মধ্যে অমুক যদি ঘর না ছাড়ে তাহলে কি হবে, কিছুই তো হয় না, কারণ জনগণ এটার সঙ্গে নয়। অমুক তারিখ দিয়ে, টাইম দিয়ে, আলটিমেটাম দিয়ে রাজনীতি করা গণতন্ত্র নয়, মোটেও বহুদলীয় তো মোটেও নয়। আচ্ছা, বহুদলীয় গণতন্ত্রের কথা আপনি বললেন, ওনাদের রাজনৈতিক স্ট্র্যাটেজিতে ভুল আছে সেটা বললেন, এবং আপনি বললেন ওনাদের সাথে জনবিচ্ছিন্নতা আছে, এবং ওনারা ঢাকায় বসে যে সিদ্ধান্ত দিচ্ছেন কর্মে তৃণমূলের নেতাকর্মীরা সেটা মানছে না, তারা আড়ালে আবডালে কিংবা প্রকাশ্যে ভোটে আসছে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে। কিন্তু সবচেয়ে বড় কথা, উনি লাস্টে যে কথাটা বলেছিল মান্নান সাহেব, যে আপনাদের সাথে কোনো জনভিত্তি নেই, প্রশাসন এর উইংস তারা, সেই একই কথা। আপনার প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভোটেই আপনারা ক্ষমতায় এসেছেন। এইটা হি নোজ, হি পরিপক্ক রাজনীতিক মানুষ। সিম্পলি যদি আমলাতন্ত্র দিয়ে, অথবা গোটা আমলাতন্ত্র হোল মিনিং এভরিথিং যদি টিকতে পারতো, আইয়ুব খান টিকতো, ইয়াহিয়া খান টিকতো, মুশতাক টিকতো, টিকতে পারে নাই। জনগণের শেষ কথা এইটা ওনারা বুঝেও বোধহয় যে কোনো কারণে আইবন্য, এইটা আমার যে বিস্ময় লাগে। তাদের মধ্যে অনেকেই, ইনক্লুডিং হিম, ওনাকে আমি স্বীকার করি একজন পরিপক্ক রাজনীতি ব্যক্তি, দীর্ঘদিন, আমার তুলনায় অনেক বেশি। এইটা ডোন্ট দে রিড দ্য মাইন্ড অফ পিপুল? বাংলাদেশের জনগণের অ্যাটিটিউড দেখছে না তারা? কি বারবার তারা বলে যাচ্ছে জনগণ চায় উন্নয়ন, জনগণ চায় পদ্মা সেতু, জনগণ চায় মেট্রো রেল। তারা এগুলোর সম্বন্ধে নানা ধরনের অদ্ভুত মন্তব্য করে এবং ঘুরিয়ে পেঁচিয়ে ফিরে আবার ফিরেও আসে দুদিন পরে। এইগুলা কনসিস্টেন্সির প্রমাণ নয়, এটি শো যে ইন্টারনালি ওনাদের কিছু সমস্যা আছে। আবার ছোটো বুকে বড়ো কথা নয়, আশা করি মাফ করবেন, ভেরি বিগ রাজনৈতিক দল সম্মান করি, তাকেও করি, তার সঙ্গে অন্য অনেক সিনিয়র নেতারা আছে। আবার ক্ষুদ্র বুদ্ধিতে মনে করি সিরিয়াস ইন্টারনাল ডিসেনশন আছে, সিরিয়াস ইন্ডাস্ট্রিয়াল মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, অথবা কোনো একটা অদৃশ্য শক্তি আড়ালে আছে যাকে প্লিজ করতে গিয়ে তারা কেউ নড়তে পারছেন না। আচ্ছা দেখুন, উনি বলেছে উনি সরকারি চাকরির জীবনে বিএনপি ক্ষমতা থাকাকালীন সময় ওনাকে প্রমোশন দেয়নি। আজকে চ্যানেল আই অত্যন্ত প্রতিষ্ঠিত একটি ইলেকট্রনিক মিডিয়া, দীর্ঘদিনের,
অনেকে দেখছেন, শুনছেন, ইউটিউবে দেখবেন, আবার আপনাদের ইউটিউব চাপ দিলে আবার এটা 1 মাস পরও দেখবেন। তাদের উদ্দেশ্যে আমার একটা প্রমাণিত হয়ে গেল বিএনপির আমলে ওনার প্রমোশনটা হয় না, যেহেতু উনি আওয়ামী লীগের ছিলেন। উনি প্রজাতন্ত্রের চাকরি করে একটা নির্দিষ্ট দলের সমর্থক বিদায় সেদিন যে কাজটা বিএনপি সরকার করেছে, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা লাগে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। আসুন, বাংলাদেশে কোন অদৃশ্য শক্তি আছে আমি জানি না, আমি ওনাকে সবসময় সম্মান করি। এই নিয়ে আমার 11 বার ওনার সাথে টক শো আমি এখন দেখলাম, 11 টাইমস আমি এখন টিভি দেখলাম। মন্ত্রী থাকতে কয়েকবার এখানেও আসছে। ভদ্র মানুষের জায়গা আওয়ামী লীগে নাই। উনি দলের ফর্ম ফিল আপ করছে, লেখা আছে আমি অঙ্গীকার করিতেছি আমি আওয়ামী লীগ ভালো মন্ত্রিত্ব না দিলে আওয়ামী লীগ করবে অবশ্যই। যাক, কি কারণে মন্ত্রিত্ব আবার দেয় নাই, কিছু দিয়েছে ভালো কারণ, আবার কিছু দেয় নাই। যাক, এটা ওনার দুর্ভাগ্য না সৌভাগ্য। মন্ত্রিত্ব এবার যে পায় না এটা সৌভাগ্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কে কোন উপজেলায়, কোন গ্রামে, কোন পৌরসভায়, কোন উপজেলায় মান্নান ভাইয়ের এলাকায় নির্বাচন করছে, উপজেলায় দাঁড়িয়েছে, সেটা আমার হেডেক না। আমার হেডেক একটা, নির্বাচন হয়ে আসলেও বিএনপির কেউ সরকারি দল হয়ে যায়, কারণ তাদের চাপে, তাদের অত্যাচারে আর বিএনপি করতে পারে না। অতএব আমরা ডিসিশন নিয়েছি যে যার যার ভোট চাই করুক, কিন্তু কোনো পদ পদবি থাকলে সে বহিষ্কার হয়ে যাবে। আচ্ছা, আমাদের স্টেট মানে পদ পদবি ছাড়া ভোট করতে পারবে, সেটা ওনাদের ইচ্ছা। এটা আমার পদে না, আমি তার বহিষ্কার করবো, এটা তার হেডেক। কিন্তু আমার পদ পদবি নিয়ে, আমার দলের সাংগঠনিক পদ নিয়ে কেউ নির্বাচনে গেলে সাথে সাথে বহিষ্কার হয়ে যাচ্ছে। আর কে ইলেকশন করছে খবর রাখার দরকার নেই, খবর হবে 2-4 দিন পরে। আমরা আমাদের কর্মসূচি নিয়ে নাটে নামছি, যে কর্মসূচির মাধ্যমে 2024 সালের 7 জানুয়ারির নির্বাচনকে বাংলাদেশের সারা পৃথিবীর ইতিহাসে একটি কলঙ্ক অধ্যায় সৃষ্টি করতে পেরেছে বিএনপি। লিফলেট বিতরণ, আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশের জনগণ, যেখানে ভোট কেন্দ্রে মানুষ যায় নাই, যেখানে ভাইয়ের ভোট, দামি ভোট, সেখানে বিরোধী দল বানায় প্রধানমন্ত্রী, যেখানে কে হবে বিরোধী দল নেতা সেটাও ঠিক করে প্রধানমন্ত্রী, স্বতন্ত্র যারা হয়েছে তাদেরকে ভিতরে ডেকে নিয়ে খাওয়া, আপ্যায়ন সব কিছু করে দিয়ে বলে যে তোমরা আলাদাই থাকো, আমার সমালোচনা করো। অতএব মান্নান ভাই, ভুলভ্রান্তি আমাদের হতেও পারে, অস্বীকার আমি করি না, ক্ষমতায় থাকতে। কিন্তু বিরোধী দল হিসেবে আমাদের কোনো ভুলভ্রান্তি হচ্ছে আমি এটা বিশ্বাস করি না। কারণ ভোটে যাবো কেন, কি কারণে? আপনার তো বিরোধী দল না, আমরা রাস্তার বিরোধী দল। সংসদের কথা তো আমি বলছি না, সংসদে যারা বিরোধী দল এখন মাথায় পিটাচ্ছে কেন গেলাম। আচ্ছা, দেখো, এটা ওদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনারা উপজেলা ভোটে কিভাবে থাকবেন? সোমা, একটা কথা বলি, আমাদের জাতীয়তাবাদী দলের সৃষ্টি গণতন্ত্রের জন্য। যে নামে আমাদেরকে ডাকুক, যতই স্বৈরাচারে আমাদেরকে বলুক, যতই বন্দুকের নলের দল বলুক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস সাথে মিলান। তারা দীর্ঘদিনের রাজনৈতিক দল, আর আমরা তৈরির পরে কত বছর সেটা মিলিয়ে দেখুক। বাংলাদেশে একটা গণভোট দেন, জিয়াউর রহমানের কার্যকলাপ, বিএনপির কার্যকলাপ, আওয়ামী লীগের কার্যকলাপ, আমার মনে হয় 80-20 হবে না, 80 আমরা পাবো, 20 ওনারা। কিন্তু আমি অনুষ্ঠান আমাকে করতে হবে, একটি কথা বলবো যে উপজেলা ভোট শুরু হচ্ছে, আপনাদের রাজনৈতিক অবস্থান, ভোটে যাবেন না, কিন্তু না যেও ভোটের মাঠে আপনারা কিভাবে থাকবেন, কর্মসূচি তো আছে না। ভোটের মাঠে কি আমরা লিফলেট বিতরণ করব, জনগণকে বলবো অবৈধ ভোটে যাও না, এই ভোটকে লাভ হবে না, কারণ এই ভোট তো তারা ভাইয়ে ভোট করবে। তারা আজকেও আবাদুল কাদের সাহেব বলেছেন তারা নির্বাচনে আছেন, যারা নির্বাচনে বিরোধিতা করবে তাদের বহিষ্কার করা হবে, তারাও বলতেছে। কিন্তু সেখানে তো কারে বহিষ্কার করবে, দলের বহিষ্কার, কিন্তু বিএনপি নাই। সেখানে আমরা কর্মসূচি মাঠে না এসে আমাদের নেতা তারেক রহমান সাহেব আপা, আমাদের নেতা তারেক রহমান সাহেবকে যে নামে ওনারা ডাকুক, কিন্তু উনি আমাদের নেতা, আওয়ামী লীগের নেতা তো উনি না, উনি জনগণের নেতা। উনি বলছে আমি প্রধানমন্ত্রী হবার জন্য আন্দোলনে নাই,
আমি বাংলাদেশের ভোটাধিকার ফেরত দেওয়ার জন্য আন্দোলনে আছি। অতএব যেদিন বাংলাদেশের মানুষ নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যেতে পারবে, ভোট দিতে পারবে, নির্বাচন কমিশন হস্তক্ষেপ করবে না, যিনি ক্ষমতা থাকবে উনি হস্তক্ষেপ করবে না, সেদিনে এই দেশে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। আচ্ছা, সেদিনটা কবে আপনি বলছেন? সেটা আসবে আসবে আসবে। আমি আপনাকে ওই জায়গা দেখব, উপজেলা ভোটে বিএনপি নেই, কিন্তু মাঠে না থেকেও তারা থাকবে লিফলেট, কারণ অবৈধ সরকারের অধীনে ভোট দেবার, জনগণকে তারা বলবে এই অবৈধ সরকারের অধীনে ভোট দেবার দরকার নেই। এটা একটা ক্যাম্পেইন হবে, 24-এর ভোটেও আমরা দেখেছি তাই হয়েছে। সেটাকে আপনারা কি করে প্রতিহত করবেন? ভোটের তো এখন শুরু হলো প্রথম ধাপে, কিন্তু গতকাল নমিনেশন উজ্জ্ব হয়ে গেছে, সব জায়গায় উচ্ছ্বাস দেখছি, আনন্দ দেখছি। আমি তো গ্রামে ছিলাম, আমার এলাকায় আমি উচ্ছ্বাস আনন্দ দেখছি। মানুষের চায় নির্বাচন, মানুষ আশা করে সব দল নির্বাচনে আসবে। পদ্ধতিগতভাবে, কৌশলগতভাবে নানা দলের নানা ধরনের অ্যাটিটিউড থাকে, আমি বিস্তারিত বলার এখানে প্রয়োজন নেই। তবে এইটা তো একটা বাধ্যবাধকতা, আইনি বাধ্যবাধকতা। উপজেলা তো আমি খালি রাখতে পারি না, ওর টার্ম ওভার হয়ে গেছে, কম হয়ে যাবে, আমাকে তো নির্বাচন করতেই হবে। আমি দায়িত্বে আছি, সরকারে আছি, নির্বাচন কমিশন আছে, সে আমাকে বলেছে, নির্বাচন কমিশন আমাকে লিখেছে যে তোমার এই উপজেলায় টাইম শেষ, তাড়াতাড়ি নির্বাচন আমরা করতে চাই। সে তো বললেন তোমরা করে বলতে পারে না, আমরা করতে চাই, তারা করতে, আমরা মানে উই হ্যাভ রেসপন্ডেড, তারা রেসপন্ড করছেন না। আরও অনেক দল করছে, জাতীয় পার্টির কেউ কেউ আসছে, অন্য দলের আসছে, এমনকি যে দল নিষিদ্ধ বা প্রায় নিষিদ্ধ বোধহয় জামাতে ইসলামী, হ্যাঁ, ওরাও অনেক জায়গায় ওদের ব্যক্তিরা ব্যক্তিগতভাবে ইয়ে করছেন, এই যে নমিনেশন সাবমিট করছেন। যেটা বলতে চাচ্ছি, এইটা একটা প্রক্রিয়া, এবং এইখানে মূল সমস্যা। উন্নয়নের প্রক্রিয়া, প্রশাসনের প্রক্রিয়া, ধারাবাহিকতা, এগুলো চলমান। এগুলো বিএনপিও বুঝে না, আওয়ামী লীগও বুঝে না, জমিয়তও বুঝে না। এগুলা ধারাবাহিক প্রক্রিয়া। আমি যদি আওয়ামী লীগ হই, উনি যদি বিএনপি হয়, আমাদের দায়িত্ব ধারাবাহিক প্রক্রিয়ার সঙ্গে ম্যাচ করে রাজনীতি করা। আচ্ছা, ওনারা ধারাবাহিক প্রক্রিয়ার সঙ্গে ম্যাচ করে রাজনীতি করছেন না, এই জন্য তোরা উন্নয়নেও বিশ্বাসী না, গণতন্ত্র বিশ্বাসী না। ওনারা কিসে বিশ্বাসী? ওনারা বিশ্বাসী হলো ওই যে আলটিমেটাম রাজনীতি। বন্দুক দিয়ে দখল করেছিল ওনাদের প্রতিষ্ঠাতা। ওনারা মনে করে বন্দুক তো নেই, বা বন্দুকের জায়গায় কোনো একটা স্ট্রিট বন্দুক রাস্তায় নামিয়ে লক্ষ লক্ষ মানুষ, এটা তো হচ্ছে না, ইট ইজ ফেইলড। এটা যদি হতো তাহলে গত কয়েক বছর হয়ে যেত। জি, আপনি যেটা বলছেন, কিংবা আপনারা প্রতিদিনই যেটা বলেন, যে বিএনপি ভোটে না এসে তারা তাদের জনবিচ্ছিন্নতা হারাচ্ছে, দিনকে দিন বাড়ছে, তাদের সাথে জনসম্পৃক্ততা একদম শূন্যের কোটায় চলে গেছে, এবং তারা গণতন্ত্রকে বিশ্বাস করে না বলে ভোটে আসে না। কিন্তু আপনারা তো প্রত্যেকটা ভোটে আসছেন, গণতন্ত্রে বিশ্বাস করছেন, কিন্তু আপনারা যেভাবে নিজেদের মধ্যে নিজেরা ভোটটা করছেন, তাতে আপনাদের সাথে কি জনসম্পৃক্ততা আছে, এবং নিজেদের মধ্যে দলের ভাঙনটা কি হচ্ছে না? কোথায় ভাঙন? আমি তো কোনো ভাঙন দেখছি না আমার দল। 7 জানুয়ারির ভোটে নিজেরা করলেন, এই যে এই ভোটে প্রত্যেকটা গৃহদাও, এই ভোটে যদি দলগত কোন্দল নাই থাকে, তাহলে কেন হাইকমান্ড থেকে নির্দেশ দিচ্ছে যে মন্ত্রী এমপিদের ভাই ভাতিজা ভোট করতে পারবেন না? স্ফুলিঙ্গ আছে, আগুন হয়নি এখন। হ্যাঁ, স্ফুলিঙ্গ উঠতেই পারে, এটা দলের বা ডিসিপ্লিনের প্রশ্ন, দল এটা অ্যাড্রেস করছে, এইটা আবার বেশ কম। আমাদের দল ইস্যু তৈরি হয়, অ্যাড্রেস করে। ওনাদের দল কোনো ইস্যু তৈরিও করতে পারে না, হয়ে গেলে অ্যাড্রেসও করতে পারে না। একমাত্র একটাই তারা জানে, নো নো নো, গেট আউট গেট আউট। এই গেট আউট আর নো টিকবে না, এটা গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, আমরা উই সামটাইম মেক মিস্টেক, ভুলও হতে পারে আমাদের, কিন্তু আমরা অ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ, আমরা ইস্যুগুলোকে ফেস করি, মাঠে আছি। ওনারা সেইটাতেও নেই, শুধু কথা মালায় এবং চিৎকারে, এবং ফাঁকা মাঠে চিৎকার। জনগণ তো বের হচ্ছে না। জনগণ বের হলে কি আমি থাকতে পারি এখানে আজকে? নো ওয়ে, দ্যাট টাইম ইজ ওভার। আমি কোনো জ্ঞানী লোকের মতো কথা বলছি না, আমার কমন সেন্স যেটা বলছে। ওনাদের যদি ধারণা থেকেই থাকে এরশাদের বিরুদ্ধে যেভাবে দেখা হয়েছিল ইত্যাদি ইত্যাদি, ওই সময় আর নেই। জনগণ এখন বেটার লাইফ দেখছে, বেটার শাসন দেখছে, শুধু বেটার লাইফ নয়, বেটার শাসন দেখছে, একটি স্থিতিশীল পরিবেশ দেখছে। সহজে ঢাকা থেকে পঞ্চগড় যেতে পারছে, ঢাকা থেকে কক্সবাজার যেতে পারছে, ঢাকা থেকে খুলনা যেতে পারছে 4 ঘন্টায় 3 ঘন্টায়। মানুষ তো এগুলো চায়, এগুলো যে মানুষের যে সামান্য কিছু অ্যাডজাস্ট করতে হয় এমন হয়, মানুষ এটা করবে।
জি, সামান্য কিছু অ্যাডজাস্ট করতে হলে সেটা মানুষ মানুষের করবে। করবে। উনি আমার একটা ধারণা কথা এটা, আমি বলেছিলেন যে ব্যক্তিগত বিএনপি ব্যক্তিগত আন্দোলনে আপনার প্রমোশন আটকে দেওয়া হয়েছিল এবং আপনারাই বলেন বিএনপি সরকার দলীয়করণ করেছে এবং ওনারা বলে আপনারাও দলীয়করণ করেছেন এবং আপনাদের দলীয়করণটা এমন মাত্রা ছাড়িয়ে গেছে যে ওনাদের চেয়েও বেশি ছাড়িয়ে গেছে। এটা হচ্ছে পাল্টাপাল্টি অভিযোগ। কিন্তু আপনিও একটি দলকে সার্ভ করতেন বলেই সেই খবর রেখেছিল বিএনপি বলে আপনার প্রমোশন আটকে গিয়েছিল এবং আটকে যে দেওয়া হয়েছিল সেটাতে ফারুক সাহেব বলেছে এটা ভালো কথা, ভালো কাজ করেছে। আপনি যেহেতু তুললেন জি, আমি এটা জবাব দেওয়া দরকার। হ্যাঁ, বিকজ আমি ডিসি চেয়ারে বসে জয় বাংলা বলেছি, রাইট, জাতীয় স্লোগান কেন বলবো না। আমি বঙ্গবন্ধু বলেছি শেখ মুজিব নামের আগে ওপেন মিটিংয়ে, তারা রিপোর্ট করেছে তাদের লোকের মাধ্যমে এবং তারা তিরস্কার করেছে ক্যাবিনেট সেক্রেটারির মাধ্যমে। নাম বলতে চাই না, কেন আমি জয় বাংলা বললাম, কেন আমি বঙ্গবন্ধু বলি মিটিংয়ে। সবাই বলতো তখন নাকি আপনি একা বলেছিলেন? আমি আমারটাই বলবো, আমার কলিগরা অনেক জায়গায় বলেছে। আমি আদর্শিকভাবে মনে করেছি, আমার এটা আজীবন ছিল আমার মনের মধ্যে, ইয়েস জয় বাংলা বলবো। যদিও আমি উনি জয় বাংলা বলে উনি যুদ্ধ করেছে, আমি করিনি, আমি স্বীকার করি, আমার একটা গ্লানি আছে, বাট আমি মনে প্রাণে বিশ্বাস করি জয় বাংলা বলবো এবং আজীবন বলে যাবো। আপনি আদর্শিকভাবে বিশ্বাস করেন বলে সেই সময় ডিসি চেয়ারে বসে আপনি জয় বাংলা বলেছেন, বঙ্গবন্ধু বলেছেন। কিন্তু তাহলে ওনারা রাজনৈতিক জায়গা থেকে যে সিদ্ধান্ত নিয়েছিল সেটাকে কেন বলছেন ভুল হয়েছিল? কোন সিদ্ধান্ত? যে আপনার প্রমোশন আটকে দিয়েছে। এরা তাদের রিপোর্টে বলছে এই লোকে ওপেনলি বঙ্গবন্ধু বলে জয় বাংলা। এটা তো ওনাদের তাহলে রাজনৈতিক সিদ্ধান্তকে কেন ভুল? তারা এটা ট্রান্সলেট করেছে আমার একটা নির্মল জাতীয়তা বোধ, হ্যাঁ, চারিত্রিক বৈশিষ্ট্য। এটা পার্সোনাল বিষয় নিয়ে আলোচনা করে সময় ক্ষেপণ করে উনি কি করছেন শুনেন, সমা উনি কি করছেন না করছেন এটা ওনার বিষয়। উনি কোথায় জয় বাংলা বলে সম্পূর্ণ এটা পলিটিক্যাল টক শো টু দ্য পয়েন্ট। অতএব সমাপা ওনার পার্সোনাল ব্যাপার নিয়ে আলোচনা করে উনি বঙ্গবন্ধু বলেছেন, জয় বাংলা বলেছেন, ওনার ব্যক্তিগত ব্যাপার। আর তখনকার সরকার মনে করেছে যে তখন তো যে উনি অনৈতিক কাজ করেছেন, কিন্তু একটা বিষয় উনি বারবার বলেছেন যে বন্দুকের জোরে মুস্তাকের সাথে আঘাত করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যা বা শেখ মুজিবুর রহমান সাহেব হত্যার সাথে সম্পৃক্ত। এই বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে, কোনো হত্যায় বিশ্বাস করে না, কোনো রকম গুমে বিশ্বাস করে না, নির্যাতনে বিশ্বাস করে না। তার প্রমাণ হলো যে খন্দকার মোশতাক আহমদের বাসা থেকে খাওয়ার রান্দা আনা ছাড়া তখনকার রাষ্ট্রপ্রধান সরকার প্রধান খেতেন না, আমরা যেটা শুনেছি, শোনা কথা। দেখেন আজকে একটা 23 তারিখে ইত্তেফাক পত্রিকা পড়েন, একটা সংবাদ প্রকাশিত হয়েছে, ভারতীয় ওষুধের মধ্যে ক্যান্সারের কি একটা ওষুধ মিশিয়ে দেওয়ার পর সিঙ্গাপুর, থাইল্যান্ড এই ওষুধগুলো ইম্পোর্ট করছে না। তাহলে যে ভারতের উপর নির্ভর করে 2014, 18, 24 নির্বাচনটা করে ফেললেন, পলিটিক্যাল আলোচনা করেন, সেটাই দেশে মানুষ গ্রহণযোগ্য নয় বলে বলতেছে। আর খন্দকার মোশতাক কার দলের নেতা ছিলেন? কেন তাকে হত্যা করলো? কেন তার পরিবর্তে মালেক উকিল স্পিকার হলেন, গভর্নমেন্ট করলেন, অনেকেই চলে গেলেন? একটা লোকও শেখ মুজিবুর রহমানের লাশের সাথে ফরিদপুর গিয়েছেন, এটা প্রমাণ আপনি দিতে পারবেন না। তা আমার মনে হয় এসব বিষয়ে আলোচনা না করে বাংলাদেশের ভবিষ্যৎ, 50 বছর হয়ে গেল, এখনো কি আমরা প্রজাতন্ত্রের জন্য যে আন্দোলন সংগ্রাম করেছি, এখন আমাদের দোষ ত্রুটি থাকতে পারে, আপনার থাকতে পারে, দেখুন একটু বিচার করেন, পলিটিশিয়ানরা কি আছে সংসদে? কজন পলিটিশিয়ান আছে? আপনারা না গেলে কি থাকবে? কজন পলিটিশিয়ান আছে? আমরা যাওয়ার পথ তো আমাদের মন্দ করে, যে সংসদে আপনারা নেন ওই সংসদে কারা আছে না নাই সেটা নিয়ে তো আপনারা ভাববেন না। আমাদের বক্তব্য হলো সংসদ চলছে, সংসদ আগামী 2 তারিখে চলবে, খানা হবে, স্পিকার তার সংসদে কথা বলবে, ওনারাও কথা বলবে, আওয়ামী লীগের 60 জন 62 জন স্বতন্ত্র আছে, তারা কথা বলে, এটা আমাদের হেডেক না। আমাদের হেডেক হলো উনি পদ্মা সেতুর কথা বলেছেন, আমরা বিরোধিতা করেছি, মেট্রো বিরোধিতা করছি, আমরা তো উন্নয়ন বিরোধিতা করি না। আমরা উন্নয়নের নামে যে মেঘা চুরি, ডাকাতি, অভিযোগ, ব্যাংককে বাড়ি, কানাডায় বেগমপাড়া, হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে যাওয়া, সুইজারল্যান্ড ব্যাংকে টাকা জমা দেওয়া, এসবের বিরুদ্ধে আমরা কথা বলি। আমরা তো মান্নান সাহেবের সেই পরিকল্পনা মন্ত্রীর বিরুদ্ধে আমাদের অভিযোগ না। উনি যদি সত্যি সঠিক সৎ হইতেন, সঠিক সৎ লোকের আওয়ামী লীগের স্থান নাই।
সে কারণে আমি বলতে সঠিক ব্যক্তির কোন দলে অবস্থান আছে, আমাদের সমালোচনা ওরা করবে, আমরা ওনাদের সমালোচনা করবো, এটাই তো অধিকার, এটাই তো গণতন্ত্র। সে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেছে আওয়ামী লীগ। সে আওয়ামী লীগকে আজকে জনগণের সামনে উপস্থিত হয়ে যদি একটা নিরপেক্ষ নির্বাচন দিতে পারে, সেই নির্বাচনে আওয়ামী লীগ কোনোদিনও জয়লাভ করবে না। এই আলোচনায় আসেন যে আমাদের দোষ কোথায়, ওনাদের দোষ কোথায়। ওনারা কি 154 জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার পরে যে সংসদ চলে, সেই সংসদকে জনগণ বৈধ বলে? 18 সালে নির্বাচন বলে কি জনগণ রাস্তায় নেমে এসেছে? আরে রাস্তায় আসবে কি আসবে না, পুলিশের অত্যাচারে রাস্তা আসবে কেন? এই যে একজন এক্স আইজিপি সম্বন্ধে ওনাদের দলীয় লোক স্বতন্ত্র নির্বাচিত হয়ে দেখলাম পত্রপত্রিকা তার বিরুদ্ধে হাইকোর্টে রিট করতেছে, দুদকে আবেদন করেছে, দুদকে কমিটি করতেছে, তারে গ্রেপ্তারের কথা শুনতেছি। আমার কথা সেটা না। সালাম মুর্শিদি মোহামেডান ক্লাবে ফুটবল প্লেয়ার, আজকে সে কোথায়? তার বাড়ি কি? এখন ডেলি শুনছি তার বাড়ি নিয়ে যাচ্ছে। তো এইসব কথা বলে তো জনগণকে অন্যদিকে ঘুরাতে পারবেন না। জনগণ একটা পথে আছে যে এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, গণতন্ত্র ফেরত পাক, এটাই চাই আমরা। আমি একদম শেষ করব অনুষ্ঠান, কিন্তু সুষ্ঠু ভোট ওনারা চান, কিন্তু যে ভোটের মাধ্যমে আপনারা আসেন সেই ভোটে আপনাদের সহায়ক শক্তি হচ্ছে বারবারই ভারত, যে অভিযোগটা বারবারই করছে। মানে আপনারা এটাকে অস্বীকার করছেন যে ভারতের সহায়তা আসেননি। এগেইন চর্বিত চর্বণ, এগেইন সে ধারাবাহিকতা, এই শুনতে শুনতে এটা গা শোয়া হয়ে গেছে। অ্যাবসলিউটলি। এবং ধারাবাহিকতার কথা বলছিলাম না, বাস্তবতা। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, কেউ অস্বীকার করে না, বৃহত্তম প্রতিবেশী। ভারত কালচারালি 1000 বছর আমাদের বৃহত্তর একটা অংশের অঙ্গ ছিল, ওনারা তো সেটা অস্বীকার করে না। এই যে ভারত বন্ধু, ভারতীয় মশলা ক্যান্সারের উপাদান নিষিদ্ধ হংকং সিঙ্গাপুরে, তাদের বন্ধু। এটা আমাদের বৈজ্ঞানিকরা দেখবে, সীমান্ত ভাগের মতো মানুষ গুলি করে। ভারতে গিয়েছে বন্দুক কাঁধে নিয়ে, ভারতের আতিথেয়তা গ্রহণ করে। আতিথেয়তা গ্রহণ করি নাই, তখন ভারত তার স্বার্থ সিদ্ধি করার জন্য আমাদের কাছে। আপনি ছিলেন ওখানে, ভারতের অবশ্যই ছিলাম। আমি আমার বন্ধু তাদেরকে স্যালিউট করি, তারা আমাকে আশ্রয় দিয়েছে, যুদ্ধতে ট্রেনিং করার সুযোগ করে দিয়েছে। কিন্তু তাই বলে আমাকে প্রজা মনে করবে, আমাকে শাসন করবে, সেটা তো গ্রহণযোগ্য। এই জন্য ভারতীয় পণ্য বর্জন করে সীমান্ত হত্যা বন্ধ করতে পারছে, পানি আনতে পারছেন, আনতে পারবেন না। আমি অনুষ্ঠানটা শেষ করে ফারুক সাহেব, আপনি বললেন ভারত আমাদেরকে প্রজা মনে করে, ভারত নিজেদের স্বার্থের জন্যই আমাদেরকে আশ্রয় দিয়েছিল। ভারত আমাদেরকে কেন প্রজার মনে করবে? এই প্রজা মনে করার সুযোগটা কারা দিয়েছে? কে? আওয়ামী লীগ। তাহলে সুজাতা সিং কেন সদর হসপিটালে যায় ইলেকশনে? তাহলে ভারতীয় লোকজন দিয়ে আজকে ভারত চীন আর রাশিয়া এক, ভারত চীন আর রাশিয়া এক হয়ে গেছে। তাহলে একবার ভারত রাশিয়ার বিরুদ্ধে স্লোগান হইতো, এখন আওয়ামী লীগ বলে ভারত। আওয়ামী লীগ যদি নিজেদেরকে প্রজা এবং এই দেশটাকে ভারতের প্রজা বানিয়ে থাকে, তাহলে কাঠগড়াইতে উঠাবেন সরকারি দলকে, কেন কাঠগড়ায় আরেকটি দল? কাঠগড়ায় যেতে হবে, যেতে হবে। আমি দোয়া করি আল্লাহর কাছে মান্নান ভাই আরো 20 বছর বাঁচুক, এইটাই দরকার। কারা বিচারে আওতায় আসবে, কারা এইসব অবৈধ কাজের জন্য, ব্যাংককে বাড়ির জন্য, কানাডায় বাড়ির জন্য কাদের বিচারে আনা হবে। কিন্তু মনে রাখবেন সোমা আপা, মান্নান ভাইয়ের মতো ভদ্রলোকের জায়গা আওয়ামী লীগে যে আছে, এটাও বড়। আছি, জেনে শুনে বুঝেই আছি, আজীবন ভাবে শান্তিতে নাই। আমি মনে করেছিলাম উনি বলবেন শান্তিতে নাই। আমার বিকল্প নেই, আপনার শান্তি নাই। আমার বিকল্প নেই আওয়ামী লীগের বাইরে। আওয়ামী লীগ যারা করে তারা শান্তিতে নাই। আদর্শে থাকবো, জয় বাংলায় থাকবো। আওয়ামী লীগ নিজে নিজেদের সমালোচনা করে, এত টাকা কোথায় যাচ্ছে? বঙ্গবন্ধুতে থাকবো, জয় বাংলায় থাকবো। আওয়ামী লীগ ছুড়ে ফেলে দিল। আরে জয় বাংলা তো একটা আপনার ব্যক্তিগত স্লোগান। কিন্তু সেটা হচ্ছে আপনি আপনার রাজনৈতিক আদর্শ বদল করবেন না, কিন্তু উনি যেটা বলছে যে আপনার দলটি যে রাজনৈতিক মতাদর্শ বদল হয়ে গেছে, দুর্নীতি জায়গা করে নিয়েছে, সেইটা নিয়ে উনি বলছেন মতাদর্শ না, এটা ক্রাইম। কেন যে বেনজির আহমদকে আপনি আজকে পত্রিকার কথা, যে বেনজির আহমদকে কমিশনার বানাইলেন, র্যাবের চিফ বানাইলেন, আইজিপি বানাইলেন, তারে এখন দুদক দিয়া কমিটি করেন কেন? লুটপাটে টাকার হিসাব নিচ্ছেন। এই তো আপনারা আশ্রয় দিয়েছেন সমস্ত দুর্নীতিবাজ। এই লজ্জাটা কার? বেনজির সাহেবকে নিয়ে যে আপনাদের এইরকম অনেক কেস আগেও হয়েছে।
এটা কি nothing new. মানে লজ্জা এটা আওয়ামী লীগের। মানে এত বড় পর্যায়ে থেকে এই বড় বড় লোকগুলো বহু বেনজির বড় শোনেন, বানাচ্ছেন বিষয়। He is a বাংলাদেশে না, পুলিশ বাহিনীর একজন প্রধান কি বড় বিষয় না? তাকে আপনার ফুলিয়ে পাপিয়ে বড় করতে না, 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 না। আপনার হিরো মনে তার জন্য না না না, পুলিশ বাহিনীর একজন প্রধান যখন এই ধরনের কার্যকলাপ করবেন সেটাকে কি ফুলিয়ে পাপিয়ে বড় করা এটা হয়? কি আমরা বানাইছি? ডিউ প্রসেসে বিচার করতে হবে না, যাতে ওয়েট ফর দ্য বিচার। জি। আমরা তো এটা আরোপই করতে পারি না। কেন সুমন কি আওয়ামী লীগ করে না? সুমন কি আওয়ামী লীগ করতে জি, না? ওই যে নমিনেশন না পায় সুমনের কথা স্বতন্ত্র বলছেন, যিনি এলিগেশন এসেছেন দুদকে, যিনি আবেদন দিয়েছেন ওনার সম্পদের এই বিষয়ে অনুসন্ধান করবার জন্য, সেটা আপনাদেরই দল, আপনাদেরই প্রোডাক্ট না, দলের পক্ষে যায় না, সে নিজের পক্ষে গেছে। না, তিনি উনি বলেছেন যে সেন্ট বাই আওয়ামী লীগ। আওয়ামী নাগরিক লীগের হিসেবে জন্য করেছেন। জীবন দিয়ে নিজেই জি। সে একজন ফাইটার ফর না, কিন্তু অ্যান্টি করাপশন ফাইটার। কিন্তু বলা হয় যে বেনজির সাহেব যখন তিনি তার দায়িত্বে ছিলেন তখন কিন্তু টোটালটাই আপনাদের পারপাস সার্ভ করেছেন। সব পাবলিক সার্ভেন্ট এখন যারা আছে, আমি আজকে একটা জিনিস দেখে আমার খুব ভয় লাগছে। জি। আপনি এটা শুনতে হবে, জি, অল পাবলিক সার্ভেন্ট যারা আছে বাংলাদেশে তারা আমাদের পারপাস, সবাই প্রজাতন্ত্রের কর্মকর্তা। জি। তাদের কত ভয় আমাদের ভীতি। বাইরে তাদের অবস্থা নয়। না, প্রজাতন্ত্রের কর্মকর্তা অবশ্যই সরকারের কর্মকর্তা, আমাদের তারা কর্মকর্তা। জি। যে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা একটা দলকে, নির্দিষ্ট দলকে সহযোগিতা করে ক্ষমতায় বসায়, সে প্রমাণ কালো সাপেক্ষ প্রজাতন্ত্রের লোক হতে এটা পারে প্রমাণ না, সাপেক্ষ কালো হতে পারে না। দে আর আওয়ার সার্ভেন্ট। নো আই কান্ট বেনজির সাহেবের এই বিতর্ক নিয়ে, সম্পদ নিয়ে কি আপনারা বিব্রত? কোনটা? বেনজির সাহেবের এই বিষয়টি নিয়ে বাস্তব জীবনে কত কিছু বিব্রত হলে কি দিন চলবে? আমরা বড় বড় বিষয় নিয়ে আছি, কিভাবে বেনজির সাহেবের বিষয়টা এখন কোনো বড় কিভাবে বিষয় না। দ্রব্যমূল্য কমানো যায়, হ্যাঁ। কিভাবে এটা ওনার মতো ভদ্রলোকের জিজ্ঞাসা করে লাভ নাই, আমার সাথে আরেকজনকে জি, আনেন, আমি জি, জিজ্ঞাসা করি। জি। না ভাই। এই যে 7 বছর সংসদে থেকে হ্যাঁ। 4 বছর থেকে শেষে গিয়ে আমরা ছেড়ে গেলাম 7 জন। এই যে ওনাদের আরে আপনি তো তিন খবর হলেন। প্রোগ্রাম করে আমার বলছে আমাকে বুঝাই হ্যাঁ, মান্নান ভাই, আপনি 14 অবৈধ ভোটে হয়েছেন, আবার হয়েছেন 18 অবৈধ ভোটে, 2024 অবৈধ 18 ভোটে, আপনার আর আমি 5 বার এমপি আপনার সাথে অহংকারী করি না। না, না, না। আপনি আসেন, সবার আপনি সামনে senior আজকে মানুষ বলে বলেন। যাই, বাংলাদেশে বহু বেনজির বের হবে। বেরোক, হবে। আল্লাহ এই জন্য তো আপনাকে বলছি, 20 বছর আল্লাহ আপনাকে আমরা বাঁচায়। তাকে ডিউ প্রসেস, একদিন না একদিন জনগণের বিজয় হবে। আইনের মাধ্যমে শাস্তি দিব। একদিন না একদিন তারেক রহমানের বিজয় হবে, জিয়াউর রহমানের দলের বিজয় হবে। বাংলাদেশের মানুষ আল্লাহ পাক আমি নাও দেখতে পাই, অক্ষরে এসব না না, আমি অনুষ্ঠান শেষ করব। জয়নালউদ্দিন ফারুক, বাংলাদেশে আপনি বলছেন আরো বহু বেনজির বের হবে, আরো হাজার বেনজির বের হলেও কি আপনাদের কি লাভ হবে? কিছু আমাদের লাভ না, এদেশের লাভ হবে, জনগণের লাভ হবে। প্রমাণ হবে যারা ক্ষমতায় ছিল তারা ডাকাত চোর ছিল। আরো মুক্তিযোদ্ধা জয়নালউদ্দিন ফারুক অনেকে আসবে, Thank সেটা you. আমরা আশা করি। জি, আমাকে আজকে অনুষ্ঠান শেষ করতে হবে। প্রিয় দর্শক, আমাদের সম্মানিত আলোচক যারা এতক্ষণ কথা বললেন সবটাই কিন্তু রাজনৈতিক কথা, এবং ওনারা এত কথা বলেই আপনারা মনোযোগ দিয়ে শুনেন এবং আপনারা ভালো মন্দের বিচারটা করতে পারেন। সুতরাং আমাকে আজকে অনুষ্ঠান শেষ করতে হবে। আমি আমাদের সম্মানিত দুজন যারা আলোচক ছিলেন তাদেরকে আরও একবার ধন্যবাদ জানিয়ে, আপনারা যারা সঙ্গে ছিলেন তাদেরকেও শুভরাত্রি জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন দুজনেই। ধন্যবাদ।